সহজ পাঠের আজকের এই বিশেষ আয়োজনে এইচএসসির শিক্ষার্থীদের দারুণ একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সৈয়দ মুজতবা আলীর অনবদ্য ভ্রমণ কাহিনী গন্তব্য কাবুল নিয়ে এমনভাবে আলোচনা করব যাতে পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি সাহিত্যের আসল মজাটাও আমরা পুরোপুরি ফিল করতে পারি। আজকের ক্লাসের রোডম্যাপটা চট করে একটু দেখে নিই। ১. হাওড়া স্টেশনের শুরু। ২. পশো ইংরেজি ও জাকারিয়া স্ট্রিট। ৩. ট্রেনের পরিবর্তনশীল পরিবেশ। ৪. পেশোয়ারের রাত ও পাঠানের আতিথেয়তা। এবং ৫. খাইবার পাসের অদ্ভুত বাসযাত্রা। এই কাঠামোগত আলোচনাটি এইচএসসি পরীক্ষার জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজেই আয়ত্ত করতে সাহায্য করবে। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। ১ নম্বর সেকশন, হাওড়া স্টেশনের শুরু আর ইউরোপিয়ান থার্ড ক্লাসে ওঠা। গল্পের শুরুতেই আমরা দেখি লেখক হাওড়া স্টেশন থেকে তার দীর্ঘযাত্রা শুরু করছেন। চাঁদনী মার্কেট থেকে মাত্র ৯ সিকি মানে ২ টাকা ২৫ পয়সা দিয়ে কেনা একটা সাধারণ শার্ট গায়ে দিয়ে তিনি ইউরোপিয়ান থার্ড নামের একটা ট্রেনের বগিতে ওঠার দুঃসাহসী চেষ্টা করেন। এই বগিটা ছিল মূলত ইংরেজ বা ইউরোপিয়ানদের জন্য সংরক্ষিত, যেখানে সাধারণ ভারতীয়দের ঢোকার কোনো অধিকারই ছিল না। এইচএসসি পরীক্ষার এমসিকিউ এর জন্য এই বিষয়টা কিন্তু একদম সুপার ইম্পর্ট্যান্ট। ফিরিঙ্গি আর নেটিভের পার্থক্য। ফিরিঙ্গি বলতে মূলত ব্রিটিশ বা ইউরোপিয়ানদের বোঝানো হয়েছে, যারা ভারতবর্ষে ২০০ বছরের শাসনামলে একদম উচ্চ মর্যাদায় ছিল। অন্যদিকে নেটিভ বলতে বোঝানো হয়েছে আমাদের মতো স্থানীয় ভারতীয়দের, যাদের সব সময় নিচু চোখে দেখা হতো। যখন এক ফিরিঙ্গি সাহেব লেখককে বাধা দিয়ে দম্ভ ভরে বলে যে এটা ইউরোপিয়ানদের বগি, তখন ওই একটা ছোট্ট বাক্যের মাধ্যমেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বৈষম্যের পুরো চিত্রটা একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে ওঠে। এখন লেখকের সবচেয়ে মজার যে বিষয়টা আমরা দেখতে পাই তা হলো তার সেই বিখ্যাত গাগাক কৌশল। একটা তুলনামূলক ভাষাতত্ত্বের বই থেকে লেখক জেনেছিলেন ইংরেজি শব্দের শুরুতে বা প্রাগদেশে যদি খুব জোর দিয়ে বা অ্যাকসেন্ট দিয়ে কথা বলা যায় তবে তা সাহেবদের ইংরেজির মতো শোনায়। আর এই গাগাক করে ইংরেজি বলার ফলেই সেই ফিরিঙ্গি সাহেব একেবারে ভরকে গিয়ে ভেবে বসেন যে লেখক হয়তো তালতলার কোনো উচ্চবিত্ত নেটিভ হবেন। জাস্ট ভাবা যায় লেখক তার এই ভাষাতাত্ত্বিক বুদ্ধির জোরে খুব সহজেই ফাঁকা বগিতে নিজের আসনটা একদম পাকা করে ফেলেন। এবার ২ নম্বর অংশ, পোশ ইংরেজি ও জাকারিয়া স্ট্রিট, এক হাস্যরসাত্মক বিনিময়। এখানে আমরা দেখব যোগাযোগের ক্ষেত্রে কালচারাল ডিফারেন্স বা সাংস্কৃতিক পার্থক্য কিভাবে কাজ করে। ট্রেনের কামরায় অচেনা ২ সংস্কৃতির মানুষের মধ্যে যে নীরব একটা দূরত্ব তৈরি হয় তা কিভাবে একসময় মজার এক ঘটনায় রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়। সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য এই স্লাইডটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। খেয়াল করে দেখুন, ফিরিঙ্গি লোকটি লেখককে সরাসরি কোথায় যাচ্ছেন ভাই না বলে জিজ্ঞেস করছে গোয়িং ফার বা দূরে কোথাও যাচ্ছেন। এই যে সরাসরি ব্যক্তিগত বিষয়ে নাক না গলানোর ব্রিটিশ কায়দা আর আমাদের বাঙালিদের হুট করে সরাসরি প্রশ্ন করার যে স্বভাব, এই দুয়ের চমৎকার একটা মনস্তাত্ত্বিক পার্থক্য লেখক এখানে তুলে ধরেছেন। এর মাধ্যমে লেখকের অত্যন্ত তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। এরপর আসে সেই ঐতিহাসিক খাবারের দৃশ্য। রাতের বেলা সাহেব তার বাক্স খুলে উৎকৃষ্ট সব খাবার বের করে অত্যন্ত গর্বের সাথে দাবি করেন এগুলো তার প্রেমিকা নিজের হাতে যত্ন করে বানিয়ে দিয়েছেন। লেখকও তখন তার নেটিভ খাবার বের করেন, যা তিনি কলকাতার জাকারিয়া স্ট্রিটের এক দোকান থেকে কিনেছিলেন। কিন্তু চরম বিস্ময় করার মজার ব্যাপারটা হল দুজনের বাক্স থেকেই হুবহু একই খাবার বের হতে লাগল। সেম শিক কাবাব, ঢাকাই পরোটা আর মুরগি মুসাল্লাম। মানে মুহূর্তে সাহেব একেবারে চুপসে গেলেন, কারণ প্রমাণ হয়ে গেল যে সাহেবের প্রেমিকাও আসলে কষ্ট করে রান্না না করে সেই জাকারিয়া স্ট্রিট থেকে খাবারগুলো কিনে দিয়েছিলেন। ৩ নম্বর সেকশন, ট্রেনের পরিবর্তনশীল পরিবেশ, ভূগোল এবং জনসংখ্যা। খাবার পর্ব শেষে ট্রেনের দৃশ্যপট অত্যন্ত দ্রুত বদলাতে থাকে। ট্রেন যত পশ্চিমের দিকে এগোতে থাকে, বাইরের রুক্ষ ভূগোল আর ভেতরের যাত্রীদের চেহারায় ততটাই ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। এই ভৌগোলিক যাত্রাপথের দিকে একটু খেয়াল করা যাক। জুনের সেই ভয়াবহ গরম কোনো ভূমিকাই দেয় না, একেবারে সরাসরি আক্রমণ করে বসে। রোদের তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল ট্রেনটা যেন ঊর্ধ্বশ্বাসে ছুটছে রোদকে কোনোমতে হার মানানোর জন্য। আর এর মাঝেই ট্রেনের ভেতরে মানুষগুলোর দাড়ি ক্রমশ লম্বা হতে শুরু করে। মানে হিন্দু যাত্রীদের বদলে দীর্ঘদেহী পাঠান, পাঞ্জাবি আর শিখ যাত্রীদের আনাগোনা ট্রেনের কামরায় বাড়তে থাকে। পরিবেশের এই শিফটটা লেখক খুব নিখুঁতভাবে তুলে ধরেছেন। এই ট্রেনেই লেখকের সাথে পরিচয় হয় এক বৃদ্ধ শিখ সর্দারজির। তার সাথে পোশাক নিয়ে চমৎকার একটা মনস্তাত্ত্বিক তর্ক হয় লেখকের। সর্দারজি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও বাস্তবসম্মত এক যুক্তি দেন। তিনি বলেন, বায়োস্কোপে মেমসাহেবরা যদি ৪০ গজ কাপড়ের বিশাল ফ্রক পরে অবলীলায় নেচে কুঁদে বেড়াতে পারে, তবে একজন মদ্দা পাঠান কেন ২০ গজের সালোয়ার পরে স্বাচ্ছন্দ্যে মারপিট করতে পারবে না? লজিকটা খেয়াল করেছেন?
এই যুক্তিটা একদিকে যেমন চরম হাস্যরসাত্মক, অন্যদিকে তখনকার সমাজের পশ্চিমা বনাম দেশীয় সংস্কৃতির একটা সুন্দর প্রতিচ্ছবি। 4 নম্বর অংশ, পেশোয়ারের রাত ও পাঠানের আতিথেয়তা। ট্রেনটা নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে গিয়ে পৌঁছায় পেশোয়ারে। এই অধ্যায়টা ওই অঞ্চলের জটিল রাজনৈতিক প্রেক্ষাপট আর সেখানকার মানুষদের অদ্ভুত, বুনো অথচ আন্তরিক উষ্ণতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশোয়ারের এই অদ্ভুত দ্বৈত শাসনের বিষয়টা কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে। এটা এমন একটা অমীমাংসিত জায়গা ছিল যাকে লিটারালি বলা যায় নো ম্যানস ল্যান্ড। দিনের বেলায় ব্রিটিশরা তাদের কামান আর সৈন্যবাহিনী নিয়ে পুরো রাজত্ব করত, আর যেই না রাত নামত পুরো এলাকার নিয়ন্ত্রণ চলে যেত সশস্ত্র পাঠান বিদ্রোহীদের হাতে। এটা এমন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যা গল্পের উত্তেজনা আর রোমাঞ্চকে অনেকটাই বাড়িয়ে দেয়। পেশোয়ার স্টেশনে লেখককে রিসিভ করতে আসেন তার বন্ধুর বন্ধু শেখ আহমেদ আলী। 6 ফুটেরও বেশি লম্বা, বিশালদেহী এক পাঠান। তিনি এতটাই আন্তরিকতার সাথে হ্যান্ডশেক করেন যে তার বিশাল হাতের থাবার ভেতর লেখকের হাতের আঙুলগুলো যেন আস্ত গিলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এখানে লেখক নির্জলা শব্দটা ব্যবহার করেছেন। ঠিক যেমন দুধে একটুও জল না মেশালে তা খাঁটি থাকে, তেমনি এই পাঠানের আতিথেয়তায় কোনো খাদ, ভনিতা বা কৃত্রিমতা ছিল না। একেবারে খাঁটি, বিশুদ্ধ এক আন্তরিকতা। আরবি প্রবাদ সফর নফস সফর বা আমাদের দেশীয় প্রবাদ উঠোন পেরোলেই অর্ধেক মুশকিল আসান এর চমৎকার একটা বাস্তব বিশ্লেষণ করেছেন লেখক। যে কোনো জার্নির ক্ষেত্রে ঘর থেকে বের হওয়াটাই সবচেয়ে কঠিন কাজ, আর এই শেখ আহমদ আলীর আন্তরিকতা এতটাই তীব্র আর বাঁধভাঙা ছিল যে তার বাড়ির উঠোন পেরোতেই লেখকের পাক্কা 7 দিন লেগে গিয়েছিল। মানে তিনি মাত্র 1 রাত থাকার প্ল্যান করে এলেও সেই পাঠানের আতিথেয়তার বাঁধনে পড়ে সেখানে টানা 7 দিন অতিথি হিসেবে থেকে যেতে বাধ্য হয়েছিলেন। এবার আমাদের শেষ অংশ, 5 নম্বর সেকশন, খাইবার পাসের অদ্ভুত বাসযাত্রা। পেশোয়ারের সেই অসাধারণ আতিথেয়তা শেষে শুরু হয় যাত্রার একেবারেই শেষ ধাপ। চারপাশের রুক্ষ প্রকৃতি আর সংকীর্ণ এবং বিপজ্জনক খাইবার পাস দিয়ে কাবুলের দিকে সেই অদ্ভুত আর রোমাঞ্চকর বাসযাত্রা শুরু এখানে। বাসের ভেতরের অবস্থাটা একবার জাস্ট ইমাজিন করুন। সৈয়দ মুজতবা আলী অত্যন্ত অদ্ভুত এবং খামখেয়ালি কিছু চরিত্র দিয়ে স্থানীয় সংস্কৃতির একটা জীবন্ত চিত্র এঁকেছেন। একটু চিন্তা করে দেখুন, বাসের চালক নিজেই রাতকানা। পাশে বসে আছেন এক আফগান কর্মকর্তা যিনি অনেক ভাষার পাণ্ডিত্য দাবি করলেও ফার্সি ছাড়া আর কিছুই বলতে পারেন না। সাথে আছেন সেই বৃদ্ধ শিখ আর কিছু কাবুলি ব্যবসায়ী। মানে পুরো জগা খিচুড়ি অবস্থা। এই অদ্ভুত চরিত্রগুলো পুরো বাসযাত্রাকে একটা হাস্যরসাত্মক এবং জীবন্ত ক্যানভাসে রূপ দিয়েছে। বাসের পেটের ভেতর থাকা কাবুলি ব্যবসায়ীরা পেশোয়ার থেকে প্রচুর অদ্ভুত সব জিনিসপত্র কাবুলি নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে ছিল সিগারেট, গ্রামোফোনের রেকর্ড, লণ্ঠন এবং বৈদ্যুতিক বাল্ব, এমনকি ফুটবলার বই পুস্তক। এই লিস্টটা কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের এমসিকিউ এর জন্য একদম নিখুঁতভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে প্রায় ডিরেক্ট প্রশ্ন আসে। খাইবার পাসের সেই ভয়ঙ্কর রোদ, যেখানে পাথরের পাহাড়গুলো যেন আগুনের হলকায় লুপালুপি খেলছে, সেখানে লেখক অবাক হয়ে দেখলেন ব্যবসায়ীরা বোখারা পুস্তিন নামের 2 ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ভারী কোট পরে আছেন, একদম ভরদুপুরে। এটা অত্যন্ত বিস্ময়কর একটা বৈজ্ঞানিক আর কালচারাল ফ্যাক্ট। সর্দারজি বুঝিয়ে বললেন, এই মোটা চামড়া আসলে বাইরের ভয়ঙ্কর গরমকে শরীরে ঢুকতে দেয় না, বরং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। আর ঠিক এই মজার বিষয়টা ব্যাখ্যা করতে করতেই সেই উত্তপ্ত গরম বাতাসের হলকায় সর্দারজি নিজের গলায় শুকিয়ে কাঠ হয়ে যায়। তো পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? এই চমৎকার সাহিত্যিক যাত্রার শেষে এসে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সৈয়দ মুজতবা আলীর এই গল্পের সেই পশ্য ব্রিটিশ সাহেব কিংবা বিশালদেহী উষ্ণহৃদয়ের পাঠানদের মতো বৈচিত্র্যময় সংস্কৃতিকে চেনা এবং জানা কিভাবে আমাদের নিজস্ব চিন্তাধারা ও বিশ্ব দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে? এটা তো কেবল পরীক্ষায় একটা ভালো গ্রেড পাওয়ার জন্য নয়, বরং মানুষের মনস্তত্ত্ব আর এই বিচিত্র পৃথিবীকে বোঝার একটা দারুণ সুযোগ। সৈয়দ মুজতবা আলীর এই অনবদ্য সৃষ্টি আমাদের চিন্তার জগৎকে কতটা প্রসারিত করল তা ভাবতে থাকুন আর সহজ পাঠের সাথেই থাকুন। দেখা হবে পরের ক্লাসে।